আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজি লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের প্রতিনিয়ত এসএসসি প্রিপারেশন রসায়ন প্রথম পত্র আমি আজকে এই ভিডিওতে রসায়নের এই প্রথম পত্রে আমরা কোনগুলো পড়বো, যে কোন অধ্যায়গুলো আছে। অধ্যায় অনেক কম, 5টাই, কিন্তু একটা অধ্যায় প্রায় বায়োলজি 3-4টা অধ্যায়ের সমান। তাই আমরা একটা জিনিস করব কি, আমরা খুব ভালো মতো পড়বো, কিন্তু আমরা একটু ভালোভাবে ক্রিয়েটিভলি প্রিপারেশন নিব। আমরা কিছু কিছু অধ্যায়ের কোন কিছু সব টপিক পড়বো না, কিছু টপিক পড়বো সৃজনশীলের জন্য, তাহলে আমরা অনেক আগাই যাব। আচ্ছা, ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে ফেলো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে দাও। আচ্ছা, এবার দেখো, এই ভিডিও প্রথমত আমি দেখাচ্ছি যে আমাদের যে কয়টা অধ্যায় আছে। আমরা জানি রসায়ন ফার্স্ট অফ অল অধ্যায় আছে 5টা, কিন্তু এখানে একটি অধ্যায় লেখা নেই, সেটি হচ্ছে ল্যাবরেটরি। ল্যাবরেটরি অধ্যায়টাতে একটাই সৃজনশীল আসে, এটা যদি আমি নাও দিই তাও কোনো সমস্যা নেই, তাই আমরা এগুলোর প্রতি একটু বেশি ফোকাস করব। প্রথমত গুণগত রসায়ন, পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, কর্মমুখী রসায়ন, এই 4টা নিয়ে আমার পুরো ক্লাসটা। এই 4টার মধ্যে তুমি কোন টপিকটা ভালো মতো পড়বা, কোনটা স্কিপ করে যাওয়া এই এইচএসসি প্রিপারেশনের জন্য, সেটা আমি বলতেছি। প্রথমত হচ্ছে কি, তোমার গুণগত রসায়ন। গুণগত রসায়ন নিয়ে আমি কিন্তু অনেক লিখি নাই, এখানে প্রথমত লিখছি পর্যাবৃত্ত ধর্ম নিয়ে, কারণ এই অধ্যায়টা একটু বেশি বড় আর এই অধ্যায় নিয়ে সবার ভয় বেশি। এখান থেকে কোশ্চেন হয়, সৃজনশীল 3টাও চলে আসে কখনো, তাই আমরা একটু ভেবে চিন্তা করবো। তো গুণগত রসায়ন থেকে আমি এখন বলছি না, গুণগত রসায়ন পর্যাবৃত্তের পরে বলবো, তাই আমরা পর্যাবৃত্ত ধর্মটা একটু দেখি। পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আমাদের আছে যে কার্বন ডাইঅক্সাইড, স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন? এই প্রশ্নটা এমন কমন প্রশ্ন, এটা আসতেই পারে, এটা প্রায় আসে, ঘুরে ফিরে 2-1 বছর পর পরই চলে আসে, তাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে সিলিকন সিলিকন ট্রাইক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না কেন? এই কোশ্চেনটা একদম হুবহু প্রশ্নের মধ্যে, বইয়ের মধ্যে লিখে দেওয়া আছে, প্রশ্ন এভাবেই আসবে এবং এই দুটো প্রশ্ন হুবহু যেভাবে লেখা আছে এখানে ঠিক সেভাবেই উঠাই দিবে, এটা কোনো চেঞ্জ করা যায় না, তাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন। এরপরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলোর ক্ষেত্রে আমরা আয়নীকরণ শক্তি যখন জানি, প্রথম আয়নীকরণ শক্তি আছে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তির ক্ষেত্রে প্রথম ইলেকট্রন শক্তি, দ্বিতীয় ইলেকট্রন শক্তি আছে, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার স্পেসিফিক মান আছে। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, তারপর অক্সিজেন, এরপর ক্লোরিন, এভাবে আসতে থাকে পর্যায় ক্রমে। সেটা আমরা ঠিক আছে, কিন্তু কিভাবে আমি ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলা কিভাবে বুঝবো, সেটা আমি অন্য একটা ভিডিওতে এগুলো নিয়ে তোমাদেরকে বুঝাই দিব। কিন্তু আজকে আমরা বলতেছি শুধুমাত্র আমি সৃজনশীল কোনটা থেকে আনসার করব, কোনগুলা পড়বো। আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে, গ্রুপ উপর থেকে নিচে গুলো পড়ে রাখতে হবে একদম। গ্রুপ আমরা যদি পর্যায় বলি, পর্যায় 2, 3, 4, আর গ্রুপের ক্ষেত্রে হচ্ছে গ্রুপের থেকে হচ্ছে শেষের অংশ 15, 16, 17, এই 3টা একটু বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক সেম ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রেও আমরা প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি ভেরি বেশি 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 খেয়াল করব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমরা যখন প্রশ্নটা আনসার করতে যাব, আমরা অবশ্যই প্রশ্নটার মধ্যে আয়নীকরণ শক্তির সংজ্ঞা দিব, ইলেকট্রন শক্তির কোশ্চেনে কেটে ইলেকট্রন শক্তির সংজ্ঞা দিব, তড়িৎ ঋণাত্মকতার কোশ্চেনে কেটে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দিব, দ্যাটস অল। এরপরের অংশ হচ্ছে AlCl3 ডাইমার অণু গঠন করে, একদম হুবহু ডাইমার অণুটা কি, Al2CL6 এই ডায়মন্ড মডেল হচ্ছে এটা। তো ডায়মন্ড মডেল গঠন করে, কিভাবে গঠন করে, বন্ধন কোণ কত, আমরা খুব সুন্দরভাবে চিত্রটা আর্ট করবো, আর্ট করে লেখাটা লিখবো, তবে খেয়াল রাখতে হবে চিত্রটা হবে লেখাটার পরে। এরপর হচ্ছে সংকরায়ন বের করার অঙ্ক। আমরা সবাই জানি x = হাফ প্লাস x প্লাস a মাইনাস a, এরকম করে দেওয়া আছে, অর্থাৎ কি প্লাস ক্যাটায়নের সংখ্যা প্লাস অ্যানায়নের সংখ্যা। ক্যাটায়নের সংখ্যা মাইনাস থাকলে এখানে কি হবে, যোগ আকারে বসবে, প্লাস থাকলে দেখি আকারে বসবে, যোগ আকারেই বসবে। আমরা এই যে বের করা সংকরায়ন বের করে, এটা sp3 সংকরায়ন, sp2 সংকরায়ন, 2 হলে sp2 হলে কি, 2 হলে হচ্ছে sp3 হলে sp3, 4 হলে sp4, এভাবে আমরা যখন আসবো পর্যায়ক্রমে জারি থাকবে d2 sp3 sp3 d3। এরপর হচ্ছে লিগ্যান্ডের অঙ্কগুলো আমরা একটু এক্ষেত্রে ভালো মতো দেখবো। এরপরে হচ্ছে বন্ধন কোণ সংকরায়নের অঙ্ক। বন্ধন কোণ হচ্ছে তোমরা কিরকম, যেমন BlCl তো 180 ডিগ্রি গঠন করে কেন, বা গঠন করে কিভাবে? H2O 104.5 ডিগ্রি গঠন করে কেন? NH3 107 ডিগ্রি হলেও NF3 102.5 ডিগ্রি হয় কেন? এই যে ম্যাথ গুলো, এগুলো আমরা বেশি ফোকাস করব এই ক্ষেত্রে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফাজানের নিয়ম, এটা সম্পর্কে বলাই নেই, অনেকে অনেক ভাবে পড়ে, আমরা পড়েছিলাম বড় অ্যানির ছোট ক্যাটায়ন আছে,
মানে কি বড় ক্যাটায়ন, বড় অ্যানিড, বড় অ্যানায়ন, ছোট ক্যাটায়ন। ঠিক আছে, আমরা এভাবে পড়েছিলাম। হ্যাঁ, আমরা এটা একটু যে যার মতো করে আমরা লিখতে পারবো, এটা একটা নিয়ম। ফাজারের নিয়মটা লিখতে হবে, পোলার আয়নের ইয়াগুলো লিখতে হবে, সংজ্ঞাগুলো লিখে পোলার আয়ন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে দিলেই ফাজারের নীতিটা কমপ্লিট হয়ে যায়। এটা একদম ইজি একটা কোশ্চেন এবং খুবই কম পরিমাণে আসে, এত বেশি আসে না। এখানে আমি এটা লিখি না, যেটা হচ্ছে লিগেন্ড, আমি এটা বড় হয়ে লেখার জন্য লিখে রেখেছি লিগেন্ড। এটা লিগেন্ড সম্পর্কিত বইতে ম্যাথ আছে তিনটা, বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে কপারেটটা। কোনটা? কপারেটটা। কপারেটটা লিগেন্ডের ক্ষেত্রে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই অধ্যায় সম্পর্কে আমি কিন্তু ডিসক্রিপশন বেশি করি নাই, বেশি ডিসক্রাইব করি নাই, আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনটা কোনটা পড়বা, কি কি পড়বা। টেনশন করার দরকার নেই, এখান থেকে স্ক্রিনশট নিলেও নিতে পারো, আর না হয় তুমি ডিসক্রিপশন বক্সের মধ্যে আমরা সবকিছু দিয়েই দিব। এরপরে অধ্যায় গুণগত রসায়ন নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা তাহলে এখন কি করব? আমরা এখন দেখছি আমাদের দ্বিতীয় অধ্যায়টা, যার নাম হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়নের ক্ষেত্রে দেখো, রাদারফোর্ড ও বোরের তুলনা। আমরা রাদারফোর্ড ও বোরের মধ্যে তুলনা আমরা অনেক জানি, কাকে সোলার সিস্টেম মডেল বলা হয়, কাকে নিউক্লিয়ার মডেল বলা হয়, কাদের মধ্যে আমরা দ্বিতীয় শক্তি স্তর নিয়ে কাজ করা হয়েছে, তাদের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন নিয়ে কাজ করা হয়েছে, কার মধ্যে শক্তি স্তরের কথা বলা হয়েছে, কার মধ্যে অরবিটের কথা বলা হয়েছে, আমরা এগুলা জানি। কার ভুল কোনটা, কার সীমাবদ্ধতা কোনটা, কে সৌরজগতের সাথে তুলনা করে ভুল করে ফেলছে, রাদারফোর্ড না বোর, আমরা এগুলো খুব ভালো একটা কনসেপ্ট জানি, কিন্তু এটা আমরা ঠিক আছে 9 10 থেকে পড়ে আসছি, কিন্তু এখন আমরা একটু আরো ভালোভাবে ক্লিয়ার করে দেব। তাহলে হবে কি, এইখান থেকে কোশ্চেনটা এসে যায়, চিত্রটা আমরা একটু আড করে দেবো, যে রিং স্টাইলের চিত্রটা, এবং ওটা বোর্ডের জন্য হচ্ছে আমাদের যে কক্ষপথের চিত্রগুলো আঁকি সেটা। এরপরে হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, রিডবার্গ ধ্রুবক। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় হচ্ছে যে আমরা রিডবার্গ ধ্রুবকের সাথে 1/λ = RH ব্র্যাকেট 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। n1 টা হবে ছোট তরঙ্গ ছোট শক্তি স্তর, আর n2 টা হবে বড় শক্তি স্তর। এভাবে আমরা বের করি। রিডবার্গ ধ্রুবকের মান কত? 1.09678 ইনটু 10⁻7, অথবা আমরা যদি সেন্টিমিটার মিটারে নিতে যাই 10967 সেন্টিমিটার। এভাবে আমরা রিডবার্গ ধ্রুবকের সাথে তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করব। আরেকটাও আছে, সেটা হচ্ছে যে ডেল h নিউ, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। আলোর বেগ এবং নিউ অর্থাৎ কম্পাঙ্ক দেওয়া থাকলে আমরা ল্যামডা, এটা একদম ইজি প্রশ্ন। এগুলো আমরা খতে অনেক সময় ফর্মুলাগুলো ইউজ করে খয়ের আনসার করতে হয়, গতে এখন আসে না, যদিও এসে পড়ে আমি এই জন্য দিয়ে রাখছি। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিডবার্গ ধ্রুবকের সাহায্যে। রিডবার্গ ধ্রুবকের মানটা মিটারে এবং সেন্টিমিটারে খুব ভালো মতো খেয়াল করব। এবং প্রশ্নের মধ্যে যদি আমাকে আংস্ট্রন চাই, আমরা আংস্ট্রন কিভাবে নিতে হবে? 1 আংস্ট্রন সমান 10⁻9 ন্যানোমিটার, 1 মিটার সমান 10⁹9, 1 আংস্ট্রন সমান 10/10 মিটার, আর ন্যানোমিটার থেকে নিতে হলে 1 ন্যানোমিটার সমান 10/9 মিটার, 1 মিটার সমান 10⁹9 ন্যানোমিটার। ওকে, এইগুলো আমার তরঙ্গ দৈর্ঘ্য। তারপর হচ্ছে কৌণিক ভরবেগ, বোর ব্যাসার্ধ। কৌণিক ভরবেগ আর বোর ব্যাসার্ধের মধ্যে আমরা বোর ব্যাসার্ধের মান সবাই জানি, 5.292 ইনটু 10⁻11। 10/11 কি? নিউটন। 10/11 তারপর হচ্ছে কি 0.59 আংস্ট্রম। এইভাবে আমরা করতে পারি। এগুলো হচ্ছে বোর ব্যাসার্ধের ডাইরেক্ট মান, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে। কখনো কখনো অন্য ক্ষেত্রে বের করতে বলে, আমরা সূত্রটি জানি, তার মাধ্যমে বের করে ফেলবো। এরপরে হচ্ছে আমার কৌণিক ভরবেগ, সবাই ছোটবেলা থেকে জানি, mvr = nh/2π। এখানে যখন বেগ বের করতে বলে, অনেকে v ইউজ করে mvr, এখানে ভিটা রেখে mr আচ্ছাকে ওদিকে নিয়ে করে ফেলি, কিন্তু v এর একটা আলাদা সূত্র আছে, সের মাধ্যমে বের করতে পারি। কিন্তু কৌণিক ভরবেগ দিয়ে বের করতে তখন পারবো যখন প্রশ্ন ধরে আমি বুঝতেছি যে এখানে বোর ব্যাসার্ধ অর্থাৎ বোর নিয়ে কথা বলতেছে, তখন আমি কৌণিক ভরবেগ দিয়ে বের করতে পারবো। এই জিনিসটা একটু আমরা মাথায় রাখবো। তারপর হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল। আমার দ্রাব্যতা কেউ s দিয়ে করে, কেউ a দিয়ে করে। s * s স্কয়ার। কিভাবে দ্রাব্যতা হয়? দ্রাব্যতার গুণফল হচ্ছে s * s স্কয়ার দিয়ে করতে হয়। এখানে একটা চার্ট আছে বইয়ের মধ্যে, 1 2 অর্থাৎ কি, যদি 1 যদি পরমাণু এবং 2 যদি পরমাণু আসে, তখন দ্রাব্যতার গুণফল কেমন হবে? যেমন al to cl3 এর ক্ষেত্রে আমরা সকাল 14 জানি, 2 3 আসলে হতে কত? 108 s⁵। মানে কি, এবার কিভাবে আমরা করব সেটা তো আমরা সবাই ম্যাথের সূত্রতে জানি কিভাবে করতে হয়। দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার সূত্র করো। তারপরে যদি তোমার ম্যাথগুলোতে এখনো সমস্যা থেকে থাকে, আমাদেরকে কমেন্ট করে যাও না, আমরা দ্রুত ক্লাসের মাধ্যমে তা তোমাদের সলভ করে দেবো। এরপর অদক্ষেপ এবং সময়ন প্রভাব। অদক্ষেপের ক্ষেত্রে আমরা সকলেই জানি, অদক্ষেপ এবং সময়ন প্রভাবে, কিন্তু সময়ন প্রভাব এখানে বইয়ে একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে কি HCl এবং সালফার ক্লোরাইড এই দিয়ে দেওয়া আছে। HCl এবং সালফার ক্লোরাইড দিয়ে দেওয়া আছে। ওইটা একদম সবচেয়ে বেশি অনেক বাড়ি আসে, এটা একটা বড় প্রশ্ন, মানে লিখে লিখে করতে হয়। ম্যাথ বেশি লিখে লিখে ম্যাথটা প্রশ্নটা সলভ করতে হয়। যদি চাও তোমরা স্কিপ করতেও পারো, দিতেও পারো। স্কিপ করলে যে অর্ধেক থেকে কোশ্চেন আসতে পারবে না তা কিন্তু না, কখনো দুইটাও আসে, কিন্তু একটা পাবাই ইনশাআল্লাহ। রিডবার্গ ধ্রুবক চাইবে, পরের অংশ তোমাকে চাইবে যে হয় রাদারফোর্ড বোর্ডের এটা দিয়ে দিতে পারে, না হয় তোমাকে পরের অংশের দ্রাব্যতা দিয়ে অদক্ষেপের ম্যাথটা দিয়ে দিতে পারে।
আর হচ্ছে অদক্ষেপের ক্ষেত্রে আমরা যদি একটা সূত্র বলি, সেটা হচ্ছে যে আমরা সূত্রটা জানি কেআইপি এবং কেএসসি, আয়নিক গুণফল এবং কি দ্রাব্যতা গুণফল। আয়নিক গুণফলটা যদি দ্রাব্যতা গুণফল চেয়ে বেশি হয় তখনই অদক্ষেপ পড়বে, সমান হলে কোনো অদক্ষেপ হবে না, সম্পৃক্ত হয়ে হয়ে যাবে। আর আয়নিক গুণফলটা যদি দ্রব্যতা গুণফল থেকে ছোট হয় তখন সেটা কি হবে, তখন সেটা হবে কি সাথে সাথে এটা অসম্পৃক্ত হয়ে যাবে। আর আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল সমান হলে সেটা কি থাকবে, সম্পৃক্ত। আচ্ছা, এই গেল আমরা ওভারঅল রাদারফোর্ড দ্রাব্যতা অদক্ষেপ সময়ন প্রভাব সম্পর্কে পুরো ক্লাস। এখন দেখো আমরা অলরেডি দ্বিতীয়টা পড়ে ফেলেছি। আমি কিন্তু কেমিস্ট্রি এত কথা বলছি না, কারণ কেমিস্ট্রি হচ্ছে সিলেক্টিভ। আমি যা কোশ্চেন লিখেছি কোশ্চেনটা ডাইরেক্ট তোমাকে লিখে লিখে দিতে হবে, ডাইরেক্ট যেভাবে আছে বলতে সেভাবে লিখে দিতে হবে। মানে তোমার এরকম না যে ধরে আমি বায়োলজির মতো আমি একটু বানাই ইয়ে করতে পারলাম, আমি কোন অংশের সাথে কোন অংশ কানেক্ট করতে পারবো সেটা বলা বা ট্রিক্স খাটানো, কিন্তু এখানে সবগুলো হচ্ছে সায়েন্টিস্টের কাজ। আমার একটা কলেজের টিচার বলতো, উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, যে উনি সবসময় বলতেন যে কেমিস্ট্রি লিখেছে কি আমাদের দেশের বিজ্ঞানীরা লিখে নাই, লিখেছে সব বাইরের দেশের বিজ্ঞানীরা। তাহলে আমরা বাইরের দেশের বিজ্ঞানীদের থেকে তো নিজের মতো বানায় লিখতে পারবো না, ওনারা যেভাবে বলেছেন সেভাবেই শিখবো, এটি সবসময় উনি বলতেন। তো এখন আমরা সবসময় এটা যখন ফলো করব তখন একটা ভালো একটা ইয়ার রেজাল্ট যখন আমি চাই, আমি এই সকল গুলা ম্যাথ গুলা এই সকল অঙ্কগুলা খুব ভালো মতো করে তখনই সলভ করতে পারি, ঠিক আছে। তাই আমি আবারও বলছি, অনেক সময় আমার ফেসবুক পেজের মধ্যে আমি ভিডিওটা কিন্তু এত লং দিই না, কারণ ফেসবুক পেজে এত লং ভিডিও দেখতে কারোই ইচ্ছে লাগে না। এই জন্য আমি ইউটিউব লিঙ্কটা দিয়ে দিই, কারণ যদি ওটি প্রয়োজন হয় ইউটিউব লিঙ্কে যেতে পারো, এবং ডিসক্রিপশনের মধ্যে তুমি ভিডিও না দেখেও ডিসক্রিপশনের মধ্যে যদি তোমার মনে হয় যে আমি ভাইয়া সব জানি আমার সমস্যা নাই, আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে যা যা দরকার তা সব লিখে দেবো, ওগুলা তুমি দেখে সলভ করতে পারবে। এটা আমি বায়োলজি ক্লাসগুলোতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। গুণগত রসায়ন আমাদের শেষ হয়ে গেলে এখন গুণগত রসায়নের পরে আমাদের যে পরের ক্লাসটা সেটা হচ্ছে কি রাসায়নিক বন্ধন। পরের সাবজেক্টটা কি, পরের অধ্যায়টা কি, আমাদের রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়াতে আমরা ছোটবেলায় থেকে জানিয়ে আসছি, এই যে যারা আমরা বিজ্ঞান পড়ছি ক্লাস 7 থেকে এটা আছে, রাসায়নিক বিক্রিয়া অধ্যায় মানে লাসাতিলিয়ার নীতি। কি লাসাতিলিয়ার নীতি? তাপোৎপাদী তাপারি বিক্রিয়া নিয়ে চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব, এই তিনটা প্রভাব নিয়ে আমাদের লাসাতিলিয়ার নীতি। তো লাসাতিলিয়ার নীতি হচ্ছে আমাদের সেভাবে লাসাতিলিয়ার নীতিটা আসছে। এরপর হচ্ছে তোমার কি ক্যাপি ও ক্যাসির অঙ্কগুলা, ক্যাপি আর ক্যাসির অঙ্ক। ক্যাপি ক্যাসির ম্যাথের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি যে ক্যাপি এবং ক্যাসির ক্ষেত্রে তোমার হচ্ছে কি ক্যাপি ক্যাসি যদি হচ্ছে, ক্যাপি ক্যাসির ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে পারে, একটা এমসিকিউ খুব বেশি আসে, ক্যাপি ইকুয়াল টু কেসি আরটি ডেল এন। আরটি কি? ডেল এন। এখান থেকে কি নির্ণয় করতে বলে? ক্যাপি ক্যাসি একটা বিক্রিয়া দিয়ে বলে যে ক্যাপি ক্যাসির সম্পর্ক নির্ণয় করো। কি বলে ভাইয়া? ক্যাপি ক্যাসির সম্পর্ক নির্ণয় করো। তো ক্যাপি ক্যাসি সম্পর্ক নির্ণয় করতে তুমি ক্যাপি এবং ক্যাসি আরটি ডেল এন দিয়ে দাও, মানে কি উৎপাদ মাইনাস বিক্রিয়ক, উৎপাদ মাইনাস বিক্রিয়ক করো, তখন কি এই ডেল এন মানে হচ্ছে কি উৎপাদ মাইনাস বিক্রিয়ক। সবচেয়ে কমন একটা আসে যেটা হাইড্রোজেন আয়োডাইড দিয়ে H2 I2 ইকুয়াল টু 2H1, মানে বিক্রিয়াটা হচ্ছে এটা, দেখো H2 I2 2H1, এটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়াও, ঠিক আছে। এই বিক্রিয়াটার মাধ্যমে সবচেয়ে বেশি ক্যাপি ক্যাসির অঙ্কটা আসে এমসিকিউতে, এবং এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। আরেকটি আমরা জানি সৃজনশীলের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে N2 O2 2NO 2NO তাপোৎপাদী এই যে 2NO এর বিক্রিয়াটি আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ডেলএস এর মান -92 কিলোজুল, ডেলএস থাকলে -92 কিলোজুল, ডেলএস না থাকলে +92 কিলোজুল। তাহলে আমরা তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপারি বিক্রিয়া একটা হিন্টস তোমাদেরকে বলে দিই, কিভাবে বুঝবা যে এই জিনিসটা তাপোৎপাদী বিক্রিয়া না তাপারি বিক্রিয়া। প্রথমত তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি ডেল এইচ টা লেখা থাকে, মানে এই যে ডেল এইচ, এই জিনিসটা যদি থাকে, তখন যদি ডেল এইচ এর মানটা নেগেটিভ হয়, কি হয়? নেগেটিভ হয়, সেটা তাপোৎপাদী। আর যদি ডেল এইচ এর মানটা কি হয়? পজিটিভ হয়, অনেক কি ডেল এইচ নাই, ডেল এইচ যদি থাকে এবং যদি এখানে কি হয় নেগেটিভ হয়, তাপোৎপাদী। ডেল এইচ নাই, ডেল এইচ নাই, এখানে কি যদি হয় কি পজিটিভ হয়, তখন সেটাও কি তাপোৎপাদী। আর ডেল এইচ থাকলে আমি এভাবে পড়তাম, ডেল এইচ থাকলে নেগেটিভ, না থাকলে পজিটিভ, তাপোৎপাদী। ডেল এইচ থাকলে নেগেটিভ, না থাকলে পজিটিভ, তাপারি। ডেল এইচ থাকলে পজিটিভ, না থাকলে নেগেটিভ। আবার বলতেছি, ডেল এইচ থাকলে নেগেটিভ কার ক্ষেত্রে? তাপোৎপাদী। ডেল এইচ না থাকলে পজিটিভ কার ক্ষেত্রে? তাপোৎপাদী। আর ডেল এইচ থাকলে পজিটিভ কার ক্ষেত্রে? তাপারি। ডেল এইচ না থাকলে নেগেটিভ কার ক্ষেত্রে? তাপারি। এগুলো আমরা মনে রাখবো। তারপর হচ্ছে কি এখানে অসওয়াল্ডের লঘুকরণ সমীকরণ। আচ্ছা, এখানে ক্যাপি ক্যাসির ক্ষেত্রে একটা কথা বলে যাই তোমাদেরকে, ক্যাপি ক্যাসিতে আবার ক্যাপি এর মান নির্ণয় করতে বলে অথবা কেসি এর মান নির্ণয় করতে বলে, মনে রাখবা ক্যাপি ক্যাসি কিন্তু সলিড লিকুইড থাকলে, সলিড এবং লিকুইড থাকলে সেটার ক্ষেত্রে ক্যাপি ক্যাসির মানটা ওই সলিড আর লিকুইড নিয়ে ম্যাথ করা হবে না,
হয় শুধুমাত্র গ্যাসীয় নেই। দেখুন আমি একটা উদাহরণ দিই, সবচেয়ে বড় উদাহরণ দিয়ে ম্যাথটা যেটা আসে, CaCO3 চুনা পাথরকে ভাঙলে আমরা কি পাই? কার্বন ডাই অক্সাইড। আর কি CaCO3 কে ভাঙলে আমরা কি পাই? ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর পানি। আচ্ছা এর যে দেখো আমি তো কেপিকেসি কি একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তোমার কি যে CaCO3 হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর। এই দেখো CaCO3 এই যে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর আছে, এটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া। তাপ দিলে আমরা কি জানি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এই জিনিসটি উৎপন্ন হয় কি দিলে? তাপ দিলে। এখন দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি? সলিড। CaCO3 কি? সলিড। মনে রাখতে হবে ক্যাপি কেসি, কিন্তু ক্যাপি এবং কেসি এটা যদি আমি তোমাকে বলি, তোমার বইয়ের এমসিকিউ 18 নম্বর ম্যাথ, এমসিকিউ 18 নম্বর ম্যাথে খুবই জটিল একটা এমসিকিউ দিছে, আমি কেসি বের করতে গেলে আমি সূত্র দিয়ে বের করে ফেলতাম, কিন্তু এটা হবে না। কেপি কেসি এখানে দেখো আমি বইতে দেখতেছি যে কার্বন ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। CaCO3 ক্যালসিয়াম কার্বনেট বা এটার আরেকটা নাম কি? চুনা পাথর। এটাকে যদি আমি পানি তাহলে কি পাই? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা কি? গ্যাস। ক্যালসিয়াম অক্সাইডটা কি? সলিড। CaCO3 টা হচ্ছে কি? সলিড। এই দুইটা সলিড যেহেতু আছে, সলিড নিয়ে আমি কাজ করব না। ক্যাপিকেসি সলিড নিয়ে এবং লিকুইড নিয়ে কাজ করে না। এটা কিন্তু দ্বিপক্ষের প্রশ্ন আসবে, আসি বলবো যে ক্যাপি এর মান নির্ণয় করো, কেসি এর মান নির্ণয় করো। খতে বেশি দেয় CaCO3 বিক্রিয়া দিয়ে বলে এর ক্যাপি ও ক্যাসির মান একই হয় কেন? ক্যাপি ও ক্যাসির মান দুটোর ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড হবে। এরকম যে কোশ্চেনটা আসে আমরা একটু বেশি খেয়াল করব। তারপর হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সমীকরণ। অসওয়াল্ডের লঘুকরণ সমীকরণের ক্ষেত্রে আমরা সবাই জানি k √আলফা স্কয়ার c, অথবা সরি k √আলফা c, অথবা b আলফা স্কয়ার √c এভাবে আসতে পারে। এখান থেকে বিভিন্ন সি হচ্ছে মোলার ঘনমাত্রা, সি হচ্ছে কি মোলার ঘনমাত্রা, আলফা এর মান বের করতে বলতে পারে, সি এর মান বের করতে পারে, কে এর মান বের করতে বলতে পারে। এটা প্রথমত কি কোন বিজ্ঞানী? অসওয়াল্ডের লঘুকরণ সমীকরণ। এটা গেল একটা, এটা ম্যাথটা এত বেশি আসে না, এটা এমসিকিউ এর জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, তবে সিকিউ তো আসতে পারে। এরপরে হচ্ছে কে এবং কেবি, মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আর কি ক্ষারের বিয়োজন ধ্রুবক। আমরা কে এবং কেবি এর অঙ্কগুলো খুব ভালো মতো করবো। এটাও কিন্তু অসওয়াল্ডের লঘুকরণের সাথে একদম একই রকম। অসওয়াল্ডের লঘুকরণের সূত্রটাই কি আমরা কিভাবে বের করি? প্রশ্নটা আমি কিন্তু এটাও লিখলাম যে অসওয়াল্ডের লঘুকরণ সমীকরণ, আবার এভাবেও লিখলাম কে এবং কেবি নির্ণয়। কে এবং কেবিটা বলার কারণ হচ্ছে কে এবং কেবির মাধ্যমে আমি অসওয়াল্ডের লঘুকরণ সমীকরণটা বের করতে পারি। সেটা আমি দুইটাই, একটা হচ্ছে কে এ মানে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কেবি মানে হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক, আমরা সবাই জানি। আমি কিন্তু এখানে তোমাদেরকে জাস্ট বলছি কিভাবে তুমি করবা। তারপর হচ্ছে পিএইচ ম্যাথ। পিএইচ রিলেটেড ভাই ম্যাথের অভাব নাই। পিএইচ যদি তুমি এই অধ্যায়ে যে ভাইয়া পিএইচ রিলেটেড ম্যাথের এমসিকিউ গুলো আমি শর্টে কিভাবে করবো যদি জানতে চাও, আমি তার জন্য তোমরা যদি কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে তা জানিয়ে দেবো যে ভাইয়া পিএইচ এর জন্য তোমাদেরকে পিএইচ বা এই অধ্যায়ে যদি এমসিকিউ চাও, এমসিকিউ সকল ম্যাথ গুলো আমি করাই দেবো সহজেই, মুখে মুখে করতে পারবো তুমি, এরকম পিএইচ এর ম্যাথ করাই দিব। পিএইচ ইকুয়াল টু আমাদের কি? পিএইচ এবং পিএইচ এর সম্পর্কটা কি? পিএইচ ইকুয়াল টু হচ্ছে কি? pH plus pH equal to 14, pH plus pH equal to কি 14, একটা সূত্র। তারপর হচ্ছে কি pH equal to কিভাবে বের করব? যখন আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে বলবে তখন আমরা বের করব যে -log H+, আর যখন বলবে যে হাইড্রোক্সিল আয়ন মানে OH এর, যখন OH এর ঘনমাত্রা নির্ণয় করতে বলবে তখন আমরা বলবো যে -log OH-। আচ্ছা এছাড়াও আরেকটা ভাবে সূত্রটা বলতে পারি আমরা, সেটা হচ্ছে যেমন কি আমরা যদি বলি যে 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 14 এ pH কত, তখন আমি এটা বের করতে গেলে এটা আগে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে -log H+, সেখান থেকে এসে আমি ঘনমাত্রা যেটা বের হবে সেখান থেকে এসে আমি তাকে কি করব? সরি OH মাইনাস হবে, -log OH- দিয়ে আমি যে ঘনমাত্রাটা বের করব সেটা হচ্ছে কি pOH এর মান। তো pH ইকুয়াল প্লাস pOH ইকুয়াল টু 14 থেকে আমি যদি pOH টা বাদ দিয়ে দিই আমি pH টা পেয়ে যাব। এভাবে হবে। আমি তোমাকে ম্যাথ এখানে বোঝাচ্ছি না, সেটা হচ্ছে আমি শুধুমাত্র বলতেছি যে ম্যাথগুলো এমন হয়, এইভাবে এই ম্যাথগুলো আমি করতে পারি, pH এবং pOH এর ম্যাথগুলো আমি পারবো। তারপর হচ্ছে বাফার দ্রবণ।
বাফার দমনে ভাই কিছু বলার দরকার নেই, বাফার দমনের অংশ থেকে এমসিকিউ অনেক বেশি আছে। অ্যালকালাসিস কি, অ্যাসিডোসিস কি, কোথায় বেশি হলে কি, মাটি যখন ক্ষারীয় হয় কি দিতে হবে, মাটিকে উর্বর করার জন্য কি দিতে হবে, অ্যাসিডিক হলে কি দিতে হবে, চোখের পানির পিএইচ কত, তারপর হচ্ছে মানুষের এটা মূত্রের পিএইচ কত, সবগুলো এখানে বুঝে দেওয়া আছে। চুলের পিএইচ কত, শ্যাম্পুর পিএইচ, ফেস ওয়াশের পিএইচ, ফেসের পিএইচ কত, মুখমণ্ডলের পিএইচ কত, সব দেওয়া আছে। এগুলো আমরা খুব ভালো মতো পড়বো এমসিকিউর জন্য। আর বাফার দমন থেকে আমরা অবশ্যই একটা কমন ম্যাথ আছে, ক্ষারীয় অম্লীয় বাফার, ক্ষারীয় বাফারের ক্ষেত্রে অম্লীয় বাফার না ক্ষারীয় বাফার, তারপরে হচ্ছে কোনটা আমি কিভাবে চিনবো সেটা আমি খুব ভালো মতো খেয়াল করলে আমি বাফার দমনটা পারবো। এই গেলে আমার রাসায়নিক বন্ধনের অংশটুকু। এরপরে আমাদের আর একটি অধ্যায় বাকি আছে, সেটি হচ্ছে কর্মমুখী রসায়ন। যদি এটি করতে পারি আমরা, আমাদের কিন্তু অধ্যায়টা প্রিপারেশন নেওয়া শেষ হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের সবচেয়ে শেষ অধ্যায় কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়নে ভাইয়া প্রশ্ন সিকিউ দুইটা, পুরা গাইডে যদি তুমি 40টা কোশ্চেন দেখো, 2টা কোশ্চেন দেখো, কোশ্চেন আসছে কয়টা ভাইয়া? দুইটা। কি আসছে? দুইটা আসছে। একটা হচ্ছে কি ভিনেগার প্রস্তুতি, আর হচ্ছে ভিনেগার সংরক্ষণ কৌশল। এটা ছাড়া আর কিছু না। এই যে ভাই এই দুটো আমরা ভালো মতো পড়বো, আমার কিন্তু এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এখানে কিন্তু একটু ভিনেগার প্রস্তুতি আমি একটা কথা বলি, আমরা যে জামাই মানে কি চিনি, আমরা জামাই দিয়ে সবাই মনে রাখি জাইমেজ ইনভার্টেজ, জামাই কি জাইমেজ ভোল্টেজ ইনভার্টেজ, এই যে এনজাইম গুলো মনে রাখি আমরা জামাই দিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটি কথা হচ্ছে যে এখানে কিন্তু প্রথমত একটা সুক্রোজ চিনি আসে, চিনির সংকেতটা হচ্ছে C12H22O11। এখন এই চিনিটা কখনো কখনো প্রশ্নের মধ্যে বলে দেয় খেজুরের রস থেকে আসছে, কখনো গুড় বলে, কখনো ডাইরেক্ট চিনি বলে দেয়। আমরা জাস্ট উদ্দীপকটা পড়ে ওইখান থেকে কথাটা যদি লিখে রাখি খেজুরের রস থেকে পাওয়া চিনি C12H22O11 বা সুক্রোজকে পানির সাথে আদ্যতিত করে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে ইনভার্টেজ, এভাবে আমি ম্যাথটা সলভ করবো। এই দুইটা আরেকটা হচ্ছে একটা বিক্রিয়া কিন্তু কৌশলের ক্ষেত্রে আছে, যে CH3CH3COOH ইথানোয়িক অ্যাসিডটা আছে, এটাকে ভাঙলে আমরা কি পাই? এখানে আমরা পজিটিভ অংশ নেগেটিভ অংশ সবাই পেঁচাই যায়, CH3COOH মনে রাখতে হবে, এটা পুরোটা হচ্ছে নেগেটিভ অংশ, এটা পজিটিভ হবে। তাহলে CH3 প্লাস প্লাস COOH মাইনাস, এই বিক্রিয়াটা কৌশলের ক্ষেত্রে অবশ্যই দেখাই দিবা, তাহলে মার্কটা বেড়ে যাবে, আর কিছুই লাগবে না এই অধ্যায়ের জন্য। আরেকটি কথা আমি বলতে চাই এই অধ্যায় কিছু এমসিকিউ সম্পর্কে, সেটা হচ্ছে যে আমরা যত ফলগুলা পড়ি, ফলে কিন্তু ফল সংরক্ষণের জন্য সাইট্রিক অ্যাসিড লাগে, তারপরে পানি লাগে, লবণ লাগে, অনেক কিছু আছে। কিন্তু ব্যতিক্রম আছে কি পেয়ারা, পেয়ারাটা আমি পয়েন্ট সহ নোট ডাউন করব। সবজির ক্ষেত্রে, সবজি কোটাজাতকরণ বা সবজি সংরক্ষণের ক্ষেত্রে আমরা পড়বো কোনটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টমেটো। টমেটোটা কিন্তু সব সবজি থেকে ভিন্ন। এরপরে যখন আমাদের আরেকটি আছে, সেটি যদি আমি বলি তোমার অ্যান্টি অক্সিডেন্ট গুলা, ইডিএইচ, এগুলো পূর্ণরূপ গুলো খুব ভালো মতো পড়বো এমসিকিউ থেকে। এবং আমি বলি এই অধ্যায় যদি তুমি এমসিকিউ পারতে হয়, মেইন বুকের তোমার যতগুলো এমসিকিউ আছে না, 74টা এমসিকিউ আছে অ্যাডমিশন সহ। এবং যারা এইচএসসি প্রিপারেশন নিবে তাদের তো বহুপদী গুলো পড়তেই হবে। সে যারা আমরা এইচএসসি প্রিপারেশন ভালো মতো নিচ্ছি, তারা কিন্তু আমরা এই মেইন বুকের এমসিকিউ গুলো, বিশেষ করে কর্মমুখী রসায়ন এবং আরেকটা কথা বলি রসায়ন দ্বিতীয় পত্রে অর্থনৈতিক রসায়নের মেইন বুকের এমসিকিউ যদি তুমি কমপ্লিট করতে পারো, তোমার এখান থেকে কেউ আটকাতে পারবে না ভাইয়া। ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? ট্যাল্ক। তারপর বেবি পাউডারের প্রধান উপাদান কি? বোরিক অ্যাসিড। এগুলো টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এগুলো একদম ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি হবে, এই যে অধ্যায়টা আমরা কমপ্লিট করতে পারবো। দেখো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এইচএসসি প্রিপারেশন তোমাকে করিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো। এবং কোনো টেনশনের কিছু নাই, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ইউটিউবের লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে ডিসক্রিপশন থেকে সবকিছু জানতে পারবে বা ফুল ভিডিওটাও দেখতে পাবে। তাই আজকে আর বেশি কথা বলতে পারছি না, তোমাদেরকে জন্য সুস্বাস্থ্য কামনা করি, আমার জন্য দোয়া করিও। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।